এরপরে আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের প্রথমে আছে শব্দের শ্রেণী বিভাগ। কঠিন টপিক বলতে আমরা কারক বিভক্তি আর হচ্ছে তোমার প্রকৃতি প্রত্যয়, এটা মুখস্থের জিনিস। আমি ভাইয়া তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা খুব দিয়ে মুখস্থ করে ফেলাইবা। এখানে দেখো একটা বিশাল ক্যাটাগরি আছে ভাই, এখান থেকে একটু সরলে তোমরা একটা স্ক্রিনশট নেওয়া আগে, তারপর একটু আলাপ করতে চাই। শব্দকে আমরা কয়টা বিবেচনায় ভাগ করতে পারি? অর্থ বিবেচনায় ভাগ করতে পারি, উৎস বিবেচনায় ভাগ করতে পারি, গঠন বিবেচনায় ভাগ করতে পারি, পদ বিবেচনায় ভাগ করতে পারি। বলতে পারো চারটা অ্যাঙ্গেলে ভাগ করতে পারি আমরা। ওকে, তো এখন চারটা অ্যাঙ্গেলে যে ভাগ করি, এরা কারা? আমাদের যে শব্দ ভান্ডার, আমাদের শব্দ ভান্ডারে 1.5 লাখ শব্দ আছে। 1,50,000 ধরো, উপভাষা ধরলে আরো বেশি হবে। 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই শব্দ আমাদের ভাষায় আছে। ধরে নাও কম বেশি হইতে পারে। শব্দ ভান্ডার বলে হচ্ছে এগুলো। তা আমাদের শব্দ ভান্ডারের টোটাল শব্দগুলোকে আমরা চারটা সেন্সে ভাগ করব: গঠন, অর্থ, তারপরে পদ এবং উৎস বিবেচনায়। মানে সহজ করে বুঝায় বলি, ধরো কলম, এই শব্দটা যদি বলি, এই কলম শব্দটা অর্থ বিবেচনায় কোন দিকে পড়ে? এটা হলো যৌগিক শব্দে পড়ে। কারণ কলম যা বলে তাই বুঝায়। একটা বলে যদি আরেকটা বুঝায়, তখন রুড়ো বা রুড়ি যোগরুড়ো হইতে পারে। যা বলে তাই বোঝায়, সেক্ষেত্রে এটা যৌগিক কলম। এখন উৎস যদি বিবেচনা করি যে এটা কই থেকে আসছে, এটা আসছে বিদেশি শব্দ থেকে, আরবি ভাষার উৎস কলম। যদি গঠন বিবেচনা করি, এটা মৌলিক, কারণ এখানে সমাস, উপসর্গ বা প্রত্যয় নাই। যদি পদ বিবেচনা করি, তাহলে এটা অবশ্যই বিশেষ্য একটা শব্দ। তাহলে তুমি কলম শব্দটাকে চার দিক থেকে দেখতে পারো, চারটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারো। বুঝছো কিনা? অর্থাৎ আমাদের ভাষার 1.5 লাখ শব্দকে আমরা অর্থ বিবেচনায় 3 ভাগে, উৎস বিবেচনায় 4 ভাগে, গঠন বিবেচনায় 2 ভাগে এবং পদ বিবেচনায় 8 ভাগে ভাগ করতে পারি। শব্দ ভান্ডার একটাই, এই ভান্ডারটাকে আমরা ভাগ করতে পারি চারটা অ্যাঙ্গেলে। অর্থ বিবেচনা করলে 3 রকমের হয়, উৎস বিবেচনা করলে 4 রকমের হয়, গঠন বিবেচনা করলে 2 রকমের হয়, পদ বিবেচনা করলে 8 রকম হয়। অর্থাৎ আমাদের বাংলা ভাষার 1.5 লক্ষ শব্দ 3 ভাবে অর্থ দিতে পারে, 4টা উৎস থেকে তারা আসছে, 2 ভাবে গঠিত হইতে পারে এবং এদের পদের বিন্যাস 8 রকম, ওই 1.5 লাখ শব্দেরই। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এটা আমরা কোনটা নিব? 9-10 নতুন বইতে বলা হয়েছে উৎস বিবেচনায় 4 রকম, পুরাতন বইতে বলা হয়েছে 5 রকম। দুটোই কারেক্ট, দুটোতেই পড়া যায়। বাট তোমরা তো পরে আসছো নতুন বইটা, সো তোমরা এটা নিও আর কি। তোমাদের নতুন বই যেটা, এখানে 4 রকমের বলা আছে উৎস বিবেচনায়। এবার চলো আমরা এগুলোর সাথে একটু একটু করে পরিচিত হই। ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ তোমরা আগে পড়ে ফেলেছো, বাকিগুলো ভাই এখন দেখাই দিব। যৌগিক, রুড়ি, যোগরুড়ো, এগুলো এখানে এটা থেকে ধরে ধরে দেখাইছি আমরা আর কি। হ্যাঁ, এখান থেকে। তো এরপরে আমরা এজ ইউজুয়াল দেখাই গেছি। সো এইভাবে দেখাইলে তোমার টাইম লাগবে বেশি। ভাইয়া স্লাইড নিয়ে নিয়ে তোমাকে দেখাই দিব, প্যারা নাই, চিল। বুঝছো? প্রথমে দেখাবো হলো উৎস, তারপরে বাকিগুলো। আসো, উৎস বিবেচনায় আমাদের শব্দগুলো কত প্রকার? উৎস বিবেচনায় আমাদের শব্দগুলো 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে তৎসম শব্দ, 2 নম্বরে হচ্ছে তদ্ভব শব্দ, 3 নম্বরে হচ্ছে দেশি শব্দ, আর 4 নম্বরে হচ্ছে বিদেশি শব্দ। আমরা কিন্তু তোমাদের স্লাইডে দেখবা অনেক সুন্দর করে শব্দগুলো দিছি, গল্প গল্প করে দিছি মুখস্থ করার জন্য। ভাই এখানে বুঝাই দিচ্ছি। তৎসম মানে হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে হুবহু বাংলা ভাষা এসেছে, এগুলোকে বলা হয় তৎসম শব্দ। তাহলে আমরা বলবো সংস্কৃত থেকে হুবহু বাংলায় এসেছে। হুবহু মানে একদম যা আছে তাই, হুবহু বাংলায় এসেছে, কোনো পরিবর্তন ছাড়াই হুবহু বাংলা ভাষায় আসছে, এমন শব্দ হচ্ছে তৎসম। যেমন গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, মানুষ, বৃক্ষ, এই শব্দগুলো তৎসম শব্দ। আমরা ভান্ডারে দেখাইছি, একটু পরে দেখবা। আর তদ্ভব সংস্কৃত এবং অন্যান্য উৎস থেকে নতুন রূপে বাংলায় আসছে। সংস্কৃত ও অন্যান্য উৎস থেকে নতুন রূপে বাংলায় এসেছে। বেশিরভাগ আছে সংস্কৃত থেকে, অন্যান্য উৎস থেকেও এসেছে।
নতুন রূপে। আসলে একটু এক্সাম্পল দেখি। যেমন দেখো, এই হলো গিয়া তৎসম বা সংস্কৃত, এরপরে হলো তোমার প্রাকৃত হইছে, তারপরে আমাদের ভাষাতে আইসা তদ্ভব হয়েছে। যেমন দেখো, তৎসম ভাষার কর্ণ, এখানে আসা প্রাকৃতে হয়েছে কর্ণ, আর এখন আমাদের ভাষায় কান, যেটা তৎসমের বা সংস্কৃতের হস্ত, এখানে আসা এটা হয়েছে হলো হস্ত, আর এখন আমাদের ভাষায় তদ্ভবে এটা হাত। এখানে ধরো হচ্ছে মৎস্য, তারপরে এখানে আসা হয়েছে এটা মৎস্য, আর এখন এটা হইল মাছ। তারপরে এখানে ধরো আমরা যদি বলি দুগ্ধ, এখানে সাধারণ মানুষের বিকৃত করে বানাইছে দুধ, তারপরে হলো দুধ। এরপরে ধরো তৎসম ভাষায় যদি আমরা বলি চর্মকার, এটা এখানে আসা হয়েছে চম্ম, আর তদ্ভবে আসা হয়েছে হলো চামার। যেমন এখানে ধরো হচ্ছে চন্দ্র, এখানে এটা হইল চন্দ বা চন্দর, আর এখানে হইল চাঁদ। তাহলে একটু খেয়াল করবা, আমি বলেছি এই তদ্ভব শব্দগুলোর উৎস দুই রকম, দুইটা উৎস থেকে আসছে। তৎসম শব্দ নতুন হয়ে বাংলা হয়েছে, এই তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা আর কি। তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। আর এটার উৎস তৎসম থেকে হয়েছে, এবং অন্যান্য বিদেশি শব্দ একটা সময় আমাদের ভাষায় আসছে। যেমন একটা তুর্কি শব্দ আছে, শব্দটা হচ্ছে তিগির, তুর্কি ভাষায় এটাকে তিগির বলে। এটা সংস্কৃতে আসছে, তৎসম হয়েছে, প্রথমে হয়েছে ঠক্কুর, তারপরে প্রাকৃত হয়েছে হইলো টক্কুর, এরপরে আমাদের ভাষা এখন তদ্ভবে হয়ে গেছে ঠাকুর। ঠিক একটা গ্রিক শব্দ আছে, গ্রিক শব্দ হলো দ্রাখমে, এটা সংস্কৃতে আসছে, আয়সা হয়েছে হলো দ্রম্য, এরপরে আমাদের ভাষায় আয়সা হয়েছে হলো দম্য, এরপরে এখন হয়ে গেছে দাম, বুঝছে টাকা পয়সা দরদাম। তাহলে তদ্ভব শব্দের উৎস দুইটা, তৎসম শব্দগুলোও নতুন রূপে আসছে, এগুলো তদ্ভব। অন্যান্য বিদেশি ভাষার শব্দ আগে তৎসম হয়েছে, তারপরে বদল হয়ে নতুন রূপে আইসা আমাদের ভাষায় তদ্ভব হয়েছে। এই তদ্ভব শব্দের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এখন প্রশ্ন করবো, তাহলে প্রাকৃত মানে কি? প্রাকৃত মানে হচ্ছে বিকৃত হয়ে যেসব ভাষা হারিয়ে গেছে, বিকৃত হয়ে যেসব রূপ হারিয়ে গেছে এবং নতুন রূপের জন্ম দিছে, এগুলোকে বলা হয় প্রাকৃত ভাষা। বুঝছো? ক্লিয়ার? তাহলে তৎসমত সংস্কৃত এজ ইউজুয়াল, সংস্কৃতের যে রূপটা অনেক পরিবর্তন হয়ে নতুন রূপ ধারণ করে ফেলছে আমাদের ভাষায় এসে, ওটা তদ্ভব হয়ে গেছে, এটাই খাঁটি বাংলা। এবং তদ্ভবের উৎস হিসেবে তৎসম যেমন একটা উৎস, অন্যান্য ভাষাও তেমন আরেকটা উৎস। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, এরপর আসো দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে বাঙালির অনার্য পূর্বপুরুষের ভাষার শব্দ। ব্যাখ্যা দিব, দেখো। বাঙালির অনার্য পূর্বপুরুষের ভাষার শব্দ, এটাকে বলে দেশি শব্দ। এখন অনার্য পূর্বপুরুষ কারা? আসলে দেখাই বাঙালির অনার্য পূর্বপুরুষ কারা। আমাদের পূর্বপুরুষের দুইটা ক্যাটাগরি আছে, তাই না? একটা হচ্ছে আর্য, আর একটা হচ্ছে অনার্য। সমান সমান আমরা হইলাম কি বাঙালি। এই আর্যরা আমাদের পূর্বপুরুষের হিসাবে ধরো 5% ব্লাড আমাদের মধ্যে থাকতে পারে সর্বোচ্চ, আর অনার্যদের 95% ব্লাড আমাদের মধ্যে আছে। অনার্য বলতে বেসিক চারটা ধারাকে বোঝাইতো। একটা হচ্ছে তোমার অস্ট্রিক, একটা হচ্ছে দ্রাবিড়, এগুলো জাতির নাম, একটা হচ্ছে নেগ্রিটো, আর একটা হচ্ছে ভোটচেনীয় বা মঙ্গোলয়েড। এখন এই আর্য অনার্যের সংকরায়নের ফলে বাঙালি হয়েছে। এই অনার্যের 95% ব্লাড আমাদের বডিতে আছে, তার মধ্যে ধরো অস্ট্রিকের আছে হচ্ছে 60% কমন আমাদের মধ্যে। অস্ট্রিকরা আদি অস্ট্রেলীয়, এরা মাঝারি উচ্চতার, গায়ের রং বাদামি টাইপের, চুল কালো, চোখ কালো, নাক কালো এরকম, আর বডি চ্যাপ্টা আকৃতির। আমাদের বাঙালির মধ্যে ম্যাক্সিমাম আমরা এটা কমন। দ্রাবিড়রা দক্ষিণ ভারতীয়, মাঝারি উচ্চতার, নেগ্রিডোরা আদি আফ্রিকান, কালো, মঙ্গোলিয়রা হচ্ছে চাইনিজ।
তো এদেরও রক্তধারা আমাদের মধ্যে আছে কম অথবা বেশি। আমাদের মধ্যে দেখবা কেউ একটু বেশি কালো, তার মধ্যে নেগেটিভ ব্লাড বেশ শক্তিশালী। কেউ দেখবে একটু ফর্সা চাইনিজ টাইপের, বাঙালির মধ্যেই চাকমানা, তাহলে বুঝবা তার মধ্যে মঙ্গলের ব্লাড বেশি। আবার দেখবা কেউ একটু অভিজাত টাইপের, লম্বা ফর্সা সুন্দর নাক খাড়া কিছুটা আমার মতো, বুঝবা এদের মধ্যে আর্যের ব্লাড বেশি। আর্য হচ্ছে মূলত ইরানীয়রা বা ওই অঞ্চলের একটা জাতি, যেটা এখন আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরান, তুরস্ক, ওই অঞ্চলেদের বসবাস ছিল। দেখতে সুন্দর লম্বা ফর্সা নাক্কার একটা জাতি ছিল। এরাই মূলত এখানে আসছে এবং এরাই হিন্দু বা সনাতন ধর্মের প্রবর্তক। সনাতন ধর্মের প্রবর্তক হিসেবে দেখবে লেখা আছে আর্য ঋষিগণ। এরা বিশেষত ইন্ডিয়া বাংলাদেশের যারা পিওর ব্রাহ্মণ, এরা নিজেদেরকে আর্যদের পরবর্তী ধারা বলে দাবি করে। এই জন্য ব্রাহ্মণরা দেখবা ব্রাহ্মণের বাইরে বিয়ে শাদী একেবারেই করে না, ওদের বংশধারা ওরা মানে ছাড় দিবে না ইত্যাদি তারা বলে আর কি। যাই হোক, তবে আর্যের মিক্স আপ হয়ে গেছে অনার্যদের সাথে। এই আর্য অনার্য মিলে বাঙালি হয়েছে। এখন আমি যে দেশি শব্দটা বলেছিলাম না, দেশি শব্দ হচ্ছে এটা। এই যে অনার্য জাতি যারা আছে, মানে এই যে এই জাতিটা যারা আছে, এই যে এরা, এদের যে ভাষা আমাদের মধ্যে এখনো আছে, এটাই হচ্ছে দেশি শব্দ। বুঝছো, এটাই দেশি শব্দ। তাহলে বাঙালির অনার্য পূর্বপুরুষের ভাষা যেটা, সেগুলোকে দেশি শব্দ বলে। এখন তাদের ব্লাড এবং তাদের জিন আমাদের বডিতে আছে, আমরা এটাকে বহন করতেছি। তাদের ভাষা আমাদের মুখে আছে, সেটাও আমরা বহন করতেছি। বুঝতে পারছো? এগুলোর মধ্যে কিছুটা গ্রামীণ প্রভাব আছে, গ্রামীণ এই ভাষাগুলোর মধ্যে। যেমন উদাহরণ দেখলে বুঝবা, ধরো উদাহরণে যাই, এই যে ঢেকি, তো ঢেকি কই থাকে? হোটেল শেরাটনে থাকে নাকি ইন্টারকন্টিনেন্টাল বা ওয়েস্টার্ন রেডিসনে? না, গ্রামে থাকে। তারপরে ধরো কুলা, চাল পরিষ্কার করার জিনিস। তারপরে ডাব, তারপরে ধরো হচ্ছে ডিঙা। এই যে গ্রামীণ জিনিস, গ্রামীণ জিনিস হইলে এটাকে বলা হয় দেশি শব্দ। আমরা দিয়ে রাখছি ভান্ডারে প্রচুর পরিমাণে। বুঝছো ভাইয়ে? এই আমার সোনা ভাইয়েরা, কথা ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে গিয়ে কই ছিলাম রে? এখানে বিদেশি। তো বিদেশি মানে বিদেশি ভাষার শব্দ, সোজা বাংলায় বিদেশি ভাষার শব্দ। আমাদের ভাষায় বিদেশি ভাষার শব্দ আছে না, যেমন ধরো ইংরেজি, পর্তুগিজ, তারপরে ধরো হচ্ছে হিন্দি, বা ধরো উর্দু, গুজরাটি, মারাঠি, ফার্সি ইত্যাদি। বুঝছো? এই শব্দগুলোতে উৎস বিচারের শব্দ তাহলে কত প্রকার পাইলাম বলো সবাই? উৎস বিবেচনার শব্দ কত প্রকার দেখাইছি? দ্রুত বলো তো দেখি। 1 2 3 4 কত প্রকার উৎস বিবেচনার শব্দ? 4 প্রকার। ওকে, তারপরে আসো আমরা কচি করে একটু দেখব অর্থগতভাবে বাংলা শব্দ সমূহ কত প্রকার। 3 প্রকার। আমরা বলবো হচ্ছে যৌগিক, রূঢ়, যোগরূঢ়। খুব সহজ করে বুঝাই দিচ্ছি অর্থগতভাবে শব্দ কত প্রকার। এই অর্থের দিক থেকে শব্দ 3 প্রকার, 3 ক্যাটাগরিজ। সংখ্যার যেন ভেজাল না হয় এই জন্য ইংলিশে লিখে বলতেছি এগুলো। হ্যাঁ, 3 প্রকার। এখন এই 3 প্রকার শব্দ অর্থের দিক থেকে আমাদের ভাষায় আসছে। আমরা আমাদের শব্দগুলোকে যদি ভাগ করে অর্থ বিবেচনায় 3 ভাগে ভাগ করতে পারি। কিরকম আসো আগে একটু এবার সেটা দেখাই। স্কুলে, বিশেষ করে হাই স্কুল লেভেলে এটার খুব বাতিক থাকে। আমাদের সময় প্রাইমারিতে বাতিক ছিল, আমি দেখছি এটা। আমরা যখন 5-এ পড়ি তখনই দেখতাম যে আমরা কেমন জানি একটা বড় বড় হয়েছি ভাব আসছে। প্রাইমারির মধ্যে সিনিয়র, 3-4-এ যখন পড়ি তখন দেখছি 5-এর লোকজন খুব সিনিয়র সিনিয়র। আর হাই স্কুলে যাওয়ার পরে তো বাবা, 6, 7, 8-এ তো মনে বিশাল প্রেম জাগে, ব্যাপক। মানে ক্লাসমেট মেয়েদের মধ্যে প্রতিদিনই একটাকে নতুন করে ভাল লাগে। আজকে একটারে ভাল লাগে তো পরের দিন আরেকটারে ভাল লাগে। রেগুলার ক্রাশ খাওয়া চলে, কোনো কোনো দিন একাধিক ক্রাশও চলে। এটা হচ্ছে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য। কারো যদি এটা না হয় তাহলে বুঝতে হবে ওর সমস্যা আছে, ওর ডাক্তার দেখাইতে হবে। বুঝতে পারছো? তো এখন এটা হওয়া অস্বাভাবিক না, কিন্তু এরকম একটা ইচ্ছা তৈরি হইলে এটার পেছনে ঘোরা, সময় দেওয়া, নিজের পড়াশোনা নষ্ট করা, আবেগ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এটা খুব খারাপ, এটা খুব ভয়ঙ্কর। কিন্তু 6, 7, 8, 9, 10 বা কলেজ লেভেল এই পর্যায়টা খুব ডেঞ্জারাস টাইম। বিশেষ করে 8, 9, 10 বয়সন্ধিকালের চরম একটা পর্যায় থাকে ওই সময়টায়।
এই সময় এটা হওয়াটা খুব স্বাভাবিক। বিপরীত লিঙ্গের মেয়েরা ছেলেদের প্রতি, ছেলেরা মেয়েদের প্রতি একটা আকর্ষণ অনুভব করবে, কিন্তু ওই পর্যন্তই, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে আগাইলেই তোমার ক্ষতি হবে, এটা মাথায় রাখা লাগবে। আই হ্যাভ এন ইমোশনাল হার্ট বাট এন ইন্টেলেকচুয়াল ব্রেইন। আমার খুব আবেগ পরিপূর্ণ একটা হৃদয় আছে, কিন্তু আমার বুদ্ধিদীপ্ত একটা মস্তিষ্ক আছে। আমি দেখব আমার আবেগ যেন বিবেককে ছাড়াই যেতে না পারে। যাও, সে কথা আবার ফিরি। তো তখন ওই 8, 9, 10 বিশেষত, তখন দেখবা স্কুলে যে যাকে পছন্দ করে তার নাম আর তার নিজের নাম দুটাকে একত্র করে লিখে। এমন হয়েছে না? ধরো একটা ছেলের নাম হচ্ছে গিয়ে, কি বলবো রে, এখান থেকে একটা ছেলের নাম নেই, তোদের মাঝখান থেকেই নেই, ধর হচ্ছে মুন্না। এখন মুন্নার মনে কর খুব ভাল লাগছে, কারে ভাল লাগছে? লাইলিরে ভাল লাগছে। তো মুন্না করছে কি, এই M+L এটা লিখে তার বইয়ের চিপার মধ্যে লিখছে। হ্যাঁ, কারণ এটা তার হৃদয়ের কথা বইয়ের চিপায় লিখছে। কেউ বেঞ্চের চিপায় লিখতো, হ্যাঁ, কেউ হচ্ছে তোমার দরজার কোনায় লিখতো, কেউ হচ্ছে তোমার ওই কি বলে খাতার কোনায় লিখতো, কেউ হাতে লিখে রাখতো। আমি আমার সময় এগুলো দেখছি, তোরা কি দেখছস তোদের সময়? মিছা কথা কইস না, দেখছস? তোদের সময় ছিল নাকি তোরা খালি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে খালি হাই দিতি? ছিল রে, মিছা কথা কইস না, ছিল। তো এখন এই যে M+L লিখে আবার কি করতো, এমনি একটা পান পাতা আঁকায়া, এই পান পাতা আঁকায় তারপরে তীর মারতো, এরকম তীর। হ্যাঁ, আয় পরে হৃদয়ের এই রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ তো লাল কালিতে দেখলে সুন্দর হয় রে। এই যে হৃদয়ের তারপরে কি রক্তক্ষরণ, হ্যাঁ, এরকম। এসব আমরা আমাদের সময় দেখছি, করছিও কত বেটা। এখন প্রশ্ন হইলো এর অর্থ কি? এর অর্থ হইলো M+L মানে মজনু প্লাস লাইলি বা মুন্না প্লাস লাইলি। আমরা এখানে মুন্নাকে নিয়েছি, রাইট? তো দেখো এই যে ঘটনাগুলো হইতো, এর অর্থ কি? কারণ কি? কারণ হলো বোঝাতে চাচ্ছে মুন্নার সাথে লাইলির সম্পর্ক খুব ভালো, বা মজনুর সাথে লাইলির সম্পর্ক ভালো, ইন্টু মিন্টু, তাদের মধ্যে আই লাভ ইউ টাইপ কিছু একটা। তাইলে আমরা প্লাস দেখলে কোনো নামের মাঝখানে বুঝবো সম্পর্ক ভালো, আর যদি মাইনাস দেখি তাহলে বুঝবো সম্পর্ক খারাপ। তাহলে প্লাস মানে ভালো, মাইনাস মানে খারাপ, এটা মাথায় রাখবো। ওকে, আসো এই আইডিয়াকে এখন কাজে লাগাই দিব। এই জায়গায় দেখবা পুরা পানি পানি হয়ে যাবে। অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। এক, যৌগিক শব্দ। এটা মনে রাখবা, শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে প্লাস আছে, মানে মিল আছে। উৎপত্তিগত অর্থটা ব্যবহারিক অর্থকে ছাড়া যায় নাই, যা আছে তাই আছে, চেঞ্জ হয় নাই। আমি উদাহরণ দিব। এরপরে হচ্ছে তোমার 2 নম্বরে হচ্ছে তোমার রুড়ো বা রুড়ি শব্দ। এরা হচ্ছে উৎপত্তিগত অর্থ মাইনাস ব্যবহারিক, অর্থাৎ উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল নাই। আর এরপরে হচ্ছে তোমার যোগরুড়ো শব্দ। এটা ব্যাসবাক্য মাইনাস সমস্ত পদ। এখানেও অর্থগত পার্থক্য পরিলক্ষিত হবে, তবে ব্যাসবাক্যের সাথে সমস্ত পদের। কিভাবে আসো একে একে দেখি, উদাহরণগুলো দেখলে বুঝতে পারবা। যেমন যৌগিক শব্দের উদাহরণ দেখো, কর্তব্য। এই শব্দটাকে ভাঙলে হয় ক্রি যোক্তব্য। এখন এটা প্রকৃতি প্রত্যয়ের ব্যাখ্যা যদি তুমি বের করো, তাহলে হবে অবশ্যই পালনীয় বা অবশ্যই করণীয় কাজ, ক্রি যোক্তব্য কর্তব্য। আমরা এখন পর্যন্ত কর্তব্যকে ওই অর্থে ব্যবহার করি। তাহলে উৎপত্তিগত অর্থ যা ছিল ব্যবহারিক অর্থ তাই আছে, চেঞ্জ হয় না, আগের মতোই আছে। এটা যৌগিক শব্দ। ঠিক চিকামারা এই শব্দটা যখন তৈরি হয়েছিল, তোমরা চিকামারা শব্দটা শুনছো কি? একটা শব্দ আছে চিকামারা। এই চিকামারা মানে হচ্ছে দেয়াল লিখন। চিকা এক ধরনের প্রাণী, এটার কিতাবি নাম হচ্ছে ছুঁচো। ইঁদুরের মতো সাদা, গায়ে বিকট গন্ধ। গ্রামে দেখবা হাটে রাস্তার কিনার দিয়া, খেজার আইল দিয়া পায়ের নিচে অনেক সময় পড়ে যায়, কামড়ও দেয়, কুচ করে। এই চিকা দেয়াল ধরে মানুষের পায়ে পায়ে হাঁটে অনেক সময়। ব্রিটিশ পিরিয়ডে যখন বিপ্লবী বাণীগুলো লিখতো দেয়ালে, তা রাতের বেলা লিখতো, স্বাভাবিক, রিস্ক এড়ানোর জন্য। অনেক সময় তাদের পায়ের নিচে পড়ে চিকা মারা পড়তো। তখন তারা প্রতীকীভাবে তাদের মধ্যে একটা আলাপচারিতা শুরু করে একটা সময়, যে কালকে দেয়াল লিখতে যাব। এরকম বলতো না, মানুষের শুনলে রিস্ক আছে, তারা বলতো কালকে চিকা মারতে যাব। কারণ দেয়াল লিখতে গেলেই পায়ের নিচে চিকা পরে মারা পড়তো। দেয়াল লিখন অর্থে তারা এই কথাটাকে ব্যবহার করা শুরু করে।
পরবর্তীতে প্রতিষ্ঠা হয়ে যায় চিকামারা, মানে দেয়াল লিখন। বুঝছো? তো চিকামারার যে অর্থ ছিল জন্মগত, সেই অর্থ এখন পর্যন্ত আছে। তো যৌগিক শব্দ, উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল আছে প্লাস, কিন্তু যদি অর্থ চেঞ্জ হয়ে যায় তখন সেটা হলো রূঢ় বা রূঢ়ি। যেমন এই সন্দেশ কথার এক সময় কি অর্থ ছিল বলতো? সন্দেশ মানে কি বুঝতো মানুষ, জানো সন্দেশ অর্থ কি ছিল? এই সন্দেশ শব্দের অর্থ এক সময় ছিল হচ্ছে সংবাদ, এখন হয়ে গেছে মিষ্টি। ঠিক একইভাবে বাঁশি শব্দের এক সময় অর্থ ছিল বাঁশের তৈরি যে কোনো জিনিস, কিন্তু এখন হয়ে গেছে বাদ্য। ঠিক এমনি ভাবে একটা সময় তোমার তেলে ভাজা সন্দেশকে প্রবীণ, ধরো এই প্রবীণের মূল অর্থ হচ্ছে তিনি খুব সুন্দর করে বীণা বাজাইতে পারেন, বাট এখন অর্থ হয়ে গেছে মুরব্বী মানুষ। তাহলে উৎপত্তিগত অর্থ ছিল একরকম, ব্যবহারিক অর্থ হয়ে গেছে আরেক রকম। এমন জায়গাগুলোকে বলা হয় রূঢ় শব্দ। আর যোগরূঢ় শব্দ হচ্ছে এটা সমাস দ্বারা তৈরি হবে, কিন্তু ব্যাসবাক্য এক কথা বলবে তো সমস্ত পদ আরেক কথা বলবে। আমরা জানি সমাসে ব্যাসবাক্য সমস্ত পদের অর্থগত মিল থাকে। যেমন ধরো, যেটা সিংহ চিহ্নিত আসন সেটাই সিংহাসন, যেটা শিক্ষা বিষয়ক মন্ত্রী সেটাই শিক্ষামন্ত্রী, বা যেটা হলো তোমার জ্যোৎস্না শোভিত রাত সেটাই হইল জ্যোৎস্না রাত। এখন দেখো, আমরা নর্মালি বাক্যে না বলে শব্দে বলি, এটা সমাসের বিউটি। আমরা বলতে পারতাম জ্যোৎস্না শোভিত রাত আমি পছন্দ করি, না বলে আমরা বলি আমরা জ্যোৎস্না রাত পছন্দ করি, এটুকুই তো। বাক্যে বলি নাই, পদে বলি। কিন্তু যোগরূঢ় শব্দে এখানে যেরকম বাক্যটার যে অর্থ ছিল ব্যাস বাক্যটার সমস্ত পদে সেই অর্থই আছে, বাট এখানে এই কাহিনীটা উল্টা হয়ে যাবে। ব্যাস বাক্য এক কথা বলবে, সমস্ত পদ আরেক কথা বলবে। কেমনে? আসো দেখাই। মহা সমারোহে যাত্রা সমান সমান হইল মহাযাত্রা। এখন এখানে ব্যাসবাক্যের অর্থ কি বলো? ব্যাসবাক্যের অর্থ হচ্ছে আনন্দ যাত্রা। মহা সমারোহে যাত্রা মানে অনেক আনন্দ নিয়ে যাত্রা করা, ঢাক ঢোল হাতি ঘোড়া নিয়ে বিশাল অবস্থা। কিন্তু মহাযাত্রা শব্দটার অর্থ কিন্তু আনন্দ যাত্রা না, শুধু মহাযাত্রার অর্থ হচ্ছে মৃত্যু যাত্রা। তাহলে খেয়াল করো, ব্যাসবাক্য কি বলে? ব্যাসবাক্য বলে আনন্দ যাত্রা, কিন্তু তার থেকে জন্ম হওয়া সমস্ত পদ, সেই সমস্ত পদ অর্থ দিচ্ছে মৃত্যু যাত্রা। দ্যাট মিনস ব্যাসবাক্যের সাথে সমস্ত পদের অর্থ মিলবে না, মাইনাস হয়ে গেছে। তাহলে যদি সমাস দ্বারা তৈরি হয়, ব্যাসবাক্যের সাথে সমস্ত পদ না মিলে, ওদেরকে আমরা বলছি হচ্ছে যোগরূঢ়। আর প্রকৃতি প্রত্যয় দেওয়া যদি তৈরি হয়, উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থ না মিলে, তখন তাকে আমরা বলছি রূঢ়ি। আর যদি প্রকৃতি প্রত্যয় দ্বারা তৈরি হয় বা অন্যভাবে হয়, সেগুলো যদি তোমার হচ্ছে উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকে, তখন তাকে আমরা বলছি যৌগিক। তাইলে এই যে মিল মানে প্লাস, অমিল মানে মাইনাস, এই প্লাস আর মাইনাসের মামলাটা কি বুঝছো? তোমাদেরকে কি ভাই ধরাইতে পারছি? ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাই দাও। বলো। কিরে মুন্না, খুশি? ডান, ওকে ফাইন। এখন তাহলে আমরা অর্থ দেখলাম, তারপর উৎস দেখলাম, এবার আসো গঠন নিয়ে আলাপ করি। গঠন এখানে আমরা কিন্তু দিছি, এই যে দেখো যৌগিক, রূঢ়ি, তারপরে তোমার হচ্ছে যোগরূঢ় সব দিছি, তুমি ব্যাখ্যা সহ দিছি, পড়তে পড়তে পাগলা হয়ে যাবা। এবার গঠনটা খুব সহজ করে বোঝাচ্ছি। এই গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। তুমি যদি সাধিত বুঝতে পারো, মৌলিক বুঝতে পারবা। সাধিত মানে হচ্ছে বানানো, কি দ্বারা বানানো? সমাস উপসর্গ বা প্রত্যয় দ্বারা বানানো। আর মৌলিক মানে সমাস উপসর্গ প্রত্যয় যেখানে চলে না। তাহলে আসলে আমরা সাধিত থেকে শুরু করি, উল্টা দিক থেকে। যে সকল শব্দ সমাস উপসর্গ বা প্রত্যয় দ্বারা তৈরি,
সে শব্দগুলোই সাধিত। আর মৌলিক মানে হচ্ছে সমাস উপসর্গ প্রত্যয় দ্বারা তৈরি নয়। যে সকল শব্দ সমাস উপসর্গ বা প্রত্যয় দ্বারা তৈরি নয়, এখন সেগুলো হচ্ছে মৌলিক। এখন সাধিত যদি দেখো, সিংহাসন এটা সমাস দ্বারা তৈরি, তাইলে ধরো হচ্ছে কর্তব্য প্রকৃতি প্রত্যয় দ্বারা তৈরি, তারপরে ধরো পরিহার এটা উপসর্গ দ্বারা তৈরি, তাই না? খুব সিম্পল কেস। বাট এখানে আমি বললাম কান, মানুষের কান, সমাস হয় না, উপসর্গ নাই, প্রত্যয় নাই। বললাম কলম, সমাস না, উপসর্গ নাই, প্রত্যয় নাই। বললাম গোলাপ ফুল, সমাস নাই, উপসর্গ নাই, প্রত্যয় নাই। এমন যদি হয় তখন তাকে বলা হয় মৌলিক। তাহলে সাধিত মানে যেটাকে ভাঙ্গা যায়। সাধিত মানে কি? যেটাকে কি করা যায়? ভাঙ্গা যায়, ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করা যায়, এমন হলে তাকে সাধিত বলে। আর যদি ভাঙ্গা না যায়, ব্যাখ্যা না করা যায়, বিশ্লেষণ না করা যায়, তখন সেটাকে মৌলিক বলে। যেমন আমি পরিহারকে ভাঙতে পারবো, হারের আগে পরিবাদ দিয়ে দিব, উপসর্গ আলাদা করব। কর্তব্যকে ভাঙ্গা দেখাইতে পারবো, কৃযুক্তব্য, এটাকে ভাঙ্গা বলতে পারবো সিংহ চিহ্নিত আসন। বাট তুমি এদেরকে কিছুই করতে পারবে না, এরা যা আছে তাই, এদের আছে জীবনটা, এরা গরিব, বুঝতে পারছো? এদেরকে ভাঙ্গা ভাঙ্গি চলবে না। ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এখানে এই যে তৎসম অর্ধ তৎসম যেগুলো আছে, তৎসম শব্দ চিনবার উপায় পর্যন্ত দিয়ে রাখছি, উৎসগত দিকে খুব ডিটেইলি দিছি। তো তুমি পড়লেই হবে, ভাইয়া তো সমস্ত বেসিক ধরাই দিছি। জাস্ট একটু যদি এটাকে রিডিং করো এবার, তোমার আর বুঝতে অসুবিধা হবে না, সব বুঝবা। এই যে আরবি কোনগুলো, বিদেশি কোনগুলো, বাংলা কোনগুলো, ফার্সি কোনগুলো, এই যে ফার্সি শব্দের লিস্ট দিয়ে দিছি, একবার করে রিডিং করো, পর্তুগিজ, আরবি, ইটালিয়ান। ওকে, এন্ড দেন আসো হচ্ছে আমরা শব্দের উৎসগত মতবাদের পরে আমরা এখানে পদ বিবেচনার শব্দ, এটা বাংলা ভাষার ব্যাকরণিক শ্রেণীতে তোমরা পড়ছো অ্যাজ ইউজুয়াল। আমরা দেখাই দিছি বিশেষ্য থেকে আবেগ পর্যন্ত, অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত। এটাই ওইটা, এটা নাউন, ওটা ইন্টারজেকশন হুবহু। আর এখানে আমরা কিছু প্রশ্ন দেখব। গ্যারেজ কোন ভাষা থেকে আগত? ফরাসি, মানে এটা হলো তোমার ফ্রান্সের ভাষা থেকে আসছে এই শব্দটা। জাহেল এটা আরবি শব্দ, জাহেল মানে হচ্ছে মূর্খ, যে কিছুই জানে না। এবং নিচের কোন গুচ্ছ অর্ধ তৎসম শব্দ? এটা আগের প্রশ্ন, তৎসম থেকে কিছুটা পরিবর্তন হলে তাকে অর্ধ তৎসম বলতো। যেমন এখানে যদি নাও, ভক্তি, ধুলো, ঘাম, শপথ, রোদ, জনম, নদী, লবণ, এখানে রোদ আর জনমটা কিছুটা অর্ধ তৎসম, তবে এটা এখন অর্ধ তৎসম বলা চলে না এখনকার সেন্সে, বাট অপশনের সেন্সে তুমি নিতে পারবা। এরপরে পুলিশ, পুলিশ আসছে হচ্ছে বাংলা, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, এটার মূল উৎস হচ্ছে ইংরেজি। এরপরে আমরা ধাতু প্রকৃতি প্রত্যয় নিয়ে কথা বলবো, তার আগে হালকা একটু ব্রেকে যাব ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ব্রেক নিয়ে এসে আলাপ করতেছি। ধাতুর সবটা তোমাদের লাগবে না, ধাতুর যতটুকু তোমার জানলে প্রকৃতির প্রত্যয় তুমি বুঝবা, অতটুকু জানাবো আর কি, ঠিক আছে? ধাতু এখানে আমাদের মূল টপিক না, মূল টপিক প্রকৃতি প্রত্যয়। তো বীজগাণিতিক রাশি করলে যেরকম তোমার এ+বি হোল স্কয়ারের সূত্র অবশ্যই জানতে হবে, ওরকম আর কি। তো প্রকৃতি প্রত্যয় করতে গেলে ধাতুটা একটু চিনতে হয়, ওটা একটু চিনাই দিব, দিয়ে আমরা প্রকৃতি প্রত্যয়ে যাব। প্রকৃতি প্রত্যয় পানি পানি করে দিব, তারপরে কারকে যাব, কারক পানি পানি করে দিব, দিয়ে আজকের ক্লাস মোনাজাত। ওকে ওকে, তো চলো আমরা ধাতুর সম্পর্কে আলোচনা করি। বলছিলাম যে বীজগাণিতিক রাশিতে যেরকম করে আমাদের সূত্র জানতে হয়, ওই রকম ভাবে আমাদেরকে একটু ধাতুটা শিখতে হবে। ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল, ধাতুর পরিচয়, ট্যাগলাইন হচ্ছে এটা, ও ক্রিয়াপদের মূল। ধাতু এমন কিছু মূল যেখান থেকে ক্রিয়াপদ তৈরি হয়, একদম সহজ কথা। এখন আমি এই মূল নিব আর সেখান থেকে ক্রিয়াপদ তৈরি করে তোমাকে দেখাবো। ফার্স্ট অফ অল, ধাতু, ধাতু মানে হচ্ছে ক্রিয়া পদের মূল অংশ। এখন দেখো আমি কিছু ক্রিয়াপদ নিই, যে আমি কাজটি করেছি বা করেছিলাম, তারপরে তারা টিভি দেখছে, এরপরে হচ্ছে ধরো আমি বললাম যে মামা আমার কাছে চিঠি লিখেছেন, লিখেছেন, মামা আমার কাছে কি করেছেন?
চিঠি লিখেছেন। তারপরে ধরে বললাম যে আমি তাকে আসতে বলবো। এখন এই কথাগুলোকে আমরা একে একে ভাঙি, দেখো কি বের হয়। করেছিলাম, এটাকে ভাঙলে হবে হলো কর যোগ ইয়া ছিলাম, মানে সাধুতে ভাঙতে হবে আর কি। করিয়াছিলামটাই হলো করেছিলাম, কর যোগ ইয়া ছিলাম। তাহলে এই যে কর, এটা হচ্ছে ধাতু, এটা মূল। এরপরে দেখছে, এটাকে ভাঙলে কি হয়, একটা হচ্ছে দেখ আর একটা হচ্ছে ছে, দেখ যোগ ছে দেখছে। সো এই দেখ, যেটা দেখ, এটা হচ্ছে ধাতু, তারপরে হচ্ছে ছে, এরপরে হচ্ছে লিখেছেন। তাহলে এই হলো তোমার লিখ যোগ ইয়াছেন, লিখিয়াছেন, এই যে লিখ। এরপরে বলবো, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ধাতু, তারপরে ব। এই হচ্ছে কাহিনী। তাইলে এই যে পরের অংশ যেগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোর নাম ক্রিয়া বিভক্তি। এগুলো, এই যে এগুলো সবগুলো, এগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাইলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে ধাতু আর তার সাথে যদি কে যুক্ত হয়, ক্রিয়া বিভক্তি যুক্ত হয়, তখন সবাই মিলে যেটা তৈরি হয় সেটা হলো ক্রিয়াপদ। ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। এটা হলো আমাদের এখান থেকে ফাইন্ডিংস। ওকে, ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। এখন এই হলো বল, এটা ধাতু, লিখ একটা ধাতু, দেখ একটা ধাতু, কর একটা ধাতু। প্রশ্ন করো ভাই হসন্ত কেন দিছেন? তোমরা জানো যে হসন্ত দিলে অধ্বনির উচ্চারণ হয় না। অর্থাৎ এই হলো হসন্ত আর আর অ, তাদের মধ্যে একটা মারামারি সম্পর্ক আছে। হসন্ত আসলে অ আসে না। আমরা জানি ব্যঞ্জন বর্ণের সাথে একটা নীলিন অ থাকে, তাই না? এই নীলিন অটা হসন্ত দিলে আর আসে না, ইউজ হয় না, সহজ কথা। সো এটার উচ্চারণ হবে কর। এই জন্য হসন্ত দিয়ে করো, করো যেন না হইতে পারে কর, দেখো যেন হইতে না পারে দেখ, লিখো যেন হইতে না পারে লিখ, বলো যেন হইতে না পারে বল। এরকম সংক্ষিপ্ত অনুপরমাণু রূপে আনার জন্য আমরা হসন্ত ইউজ করি। ডান। এখন এই মূলগুলোকে তুমি ব্যবহার করে দেখো, অনেকগুলো ক্রিয়াপদ বানাইতে পারবা। আমি এখানে ব দিছি, হয়েছে বলবো, বেন দিলে হবে বলবেন। ঠিক, বলবো, বলবেন, বলছো, বলছি, বলছিলেন, বলছিলাম, বলছিস, সবগুলো ক্রিয়াপদ। লিখবো, লিখলাম, লিখছেন, লিখছিলাম, লিখছেন, লিখতেছিলেন, সবগুলো ক্রিয়াপদ। দেখো, দেখবো, দেখছিলাম, দেখছি, সবগুলো ক্রিয়াপদ। করি, করব, করলাম, করছি, সবগুলো ক্রিয়াপদ। খালি একটা ক্রিয়াপদের সাথে আরেকটা পদের টেন্স আর পার্সনে পার্থক্য আছে। অর্থাৎ এই ক্রিয়া বিভক্তি যুক্ত করলে ক্রিয়াপদের টেন্স আর পার্সনের একটু পার্থক্য তৈরি হয়। যেমন করছি বললে আমি, আর করছেন বললে তিনি, দুটোই প্রেজেন্ট টেন্স। আবার করব, এটা ভবিষ্যৎকাল, করবেন, এটাও ভবিষ্যৎকাল। অর্থাৎ এই ক্রিয়া বিভক্তিগুলোর সাথে টেন্সের সম্পর্ক আছে, পার্সনের সম্পর্ক আছে। আমি কাজটি করছি, তিনি কাজটি করবেন, তাহলে পার্সনেরও চেঞ্জ হয়ে গেল, কালেরও চেঞ্জ হয়ে গেল, তাই না? টেন্স এবং পার্সন চেঞ্জ করতে পারে ক্রিয়া বিভক্তিগুলো। অর্থাৎ ধাতুর সাথে কাল এবং পুরুষ মিলে ক্রিয়া বিভক্তি যুক্ত করলেই ক্রিয়াপদ তৈরি হয়, এই হচ্ছে কথা। তো আমরা এখান থেকে ধাতুটাকে শিখলাম। ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল, এই মূল দিয়ে আমরা ক্রিয়াপদ তৈরি করি। এই ধাতুরই আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ধাতুরই আরেক নাম কি? যেটা ধাতু, এটার আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ধাতুর আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি, যেটা ক্রিয়া প্রকৃতি সেটাই ধাতু। সো এটা হলো মূলত ক্রিয়াপদের মূল অংশ। তাহলে বলো, ধাতুর পরিচয় পাইছো কিনা? ধাতু জিনিসটাকে চিনছো কিনা? রেসপন্স করে দাও, বলো ইয়েস নো বলে দাও দ্রুত। ধাতুকে চিনছো? ধাতুর পরিচয় পাইছো এভরিবডি? ওকে, ডান। তো এই প্রকৃতি দিয়ে আমরা প্রত্যয়ের কাজ চালাই দিব। আমরা এখন চলো প্রত্যয়ের দিকে আগাই, ঠিক আছে? ধাতুর গণটা একটু দেখাই দেই। এটা যেহেতু আছে, নিজে পড়ে কিছু করতে পারবা না। তোমরা তো প্রত্যেকে সায়েন্সের মানুষ। অ্যাপিস ইন্ডিকা, এটা যেন কার বৈজ্ঞানিক নাম? অ্যাপিস ইন্ডিকা, হোমোস্যাপিয়েন্স,
আলাদা আলাদা করে টান দিতে হয় না, এক টান তো দেওয়া যায় না, আমি জানি এগুলো, এককালে তো সায়েন্স পড়েছিলাম একটুখানি। অ্যাবিসিন্ডিকা কে? মৌমাছি না? আচ্ছা, তো মৌমাছির প্রথম অংশটাকে কি বলো? গণ। এটা গণ অংশ, আর ইন্ডিকা হচ্ছে প্রজাতি অংশ। এখন বলো, একটা গণ থেকে একাধিক প্রজাতি হইতে পারে না পারে না? একটু বায়োলজি পড়াই না, এটা বায়োলজি না তো, এটা কি জানি, বায়োলজি তো, জুলজি, প্রাণীবিদ্যা, ওই বায়োলজির অংশ তো জুলজি। হ্যাঁ, বায়োলজি পড়াই। একটা গণ থেকে একাধিক প্রজাতি হইতে পারে? পারে। তো যদি একটা গণ, এপিসিন্ডিকা মানে মানুষ, ইফতেখার, মানুষ, হোমোসেপিয়েন্স। আচ্ছা, এখন একটা গণ থেকে একাধিক প্রজাতি হইতে পারে, এটা হচ্ছে কথা। তো ধাতুর গণগুলো এরকম, এই হ আদি গণ, তুমি পড়বা গণ, এই হ গণ থেকে হ, ল ইত্যাদি ধাতু হয়েছে। খা থেকে খা, ধা, পা ইত্যাদি ধাতু হয়েছে। ধা থেকে ধাওয়া করা, পা থেকে পাওয়া, যা থেকে যাওয়া। তুমি দেখবা গণ অংশের সাথে প্রজাতি অংশের স্ট্রাকচার মিলাইবা, তাইলেই হবে, বুঝছো? জাস্ট এখানে কি করবা, স্ট্রাকচার মিলাইবা। যদি পরীক্ষায় প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারে, যে ধরো বলবে যে হচ্ছে চল, এটা কোন আদিগণ থেকে আসছে, এটা কর এ আদিগণ থেকে আসছে। প্রশ্ন করতে পারে পা, এটা কোন আদিগণের অন্তর্গত, এটা খা আদিগণের অন্তর্গত। স্ট্রাকচার মিলাও, দেখো প্রথমটা একটা সিঙ্গেল বর্ণ, এটা একটা ধাতু, তার প্রজাতিগুলো দেখো সিঙ্গেল বর্ণের ধাতু। পরেরটা একটা বর্ণ একটা আকার, বাকিগুলো দেখো একটা বর্ণ একটা আকার, মিলাই দেখো। ঠিক একটা বর্ণ একটা রস্যইকার, একটা বর্ণ একটা রস্যইকার, দেখো একটা বর্ণ একটা রস্যউকার, দেখো একটা বর্ণ একটা রস্যউকার। এটা না বুঝলে আর কেমনে বুঝাবো? জাস্ট তোমার খালি স্ট্রাকচার মিলাই দিবা। এখন শেষের দিকে যায় অনেকে বুঝতে পারে না, ভাইয়া সবই বুঝলাম কিন্তু এটা কেমনে? এটা হলো দেখো, রস্যু একটা বর্ণ একটা আকার, এমনি গুনবা, রস্যু একটা বর্ণ একটা আকার। এখানেও দেখো রস্যু একটা বর্ণ একটা আকার, খালি রস্যুটা এখানে কার হিসাবে আছে, এখানে বর্ণ হিসাবে আছে, দ্যাটস ইট, আর কিছু না। রস্যু একটা বর্ণ একটা আকার। ঠিক এখানে দেখো একটা বর্ণের সাথে রস্য ও, ও কার, একটা বর্ণ একটা আকার। ঠিক দেখো একটা বর্ণের সাথে ও কার, একটা বর্ণ একটা আকার। দ্যাট মিন্স তুমি জাস্ট স্ট্রাকচার মিলাই দিবা, স্ট্রাকচার যার সাথে মিলবে সেই উত্তর হয়ে যাবে। জিজ্ঞেস করতে পারে যে হলো তুল, এটা কোন আদিগণের অন্তর্গত, উঠ আদিগণের অন্তর্গত, মিলে গেল। এখানে ওটা রস্য ডিরেক্ট হিসেবে আছে, এখানে কার হিসেবে আছে, দ্যাটস ইট। প্রশ্ন করতে পারে কাঁধ, এটা কোন আদিগণের অন্তর্গত, দেখো হুবহু কাঠ এটার অন্তর্গত। প্রশ্ন করতে পারে লুকা, এটা কোথাকার, এটা ঘোড়ার, দেখো স্ট্রাকচার মিলতেছে, বুঝছো ভাইয়ে? ওকে, এরপরে আসো বিগত বছরের প্রশ্ন। খাঁটি বাংলা ধাতু কোনটি? অদ, ডর, আক, কৃত। আক এটা খাঁটি বাংলা ধাতু, এটা সংস্কৃত হচ্ছে অঙ্ক, অঙ্ক থেকে অঙ্কন করা, বাংলা হচ্ছে আঁকা আঁকি করা। এরপরে আসো কোনটি বাংলা ধাতু, এখান থেকে কাঠ কেটে ফেলে, এটা বাংলা ধাতু। এরপরে জাগরুক শব্দটি ধাতু প্রত্যয় থেকে সৃষ্টি হয়েছে এভাবে, জাগ, জাগরি, জাগ্র, জাগর। এটার প্রকৃতি প্রত্যয় যদি দেখো, জাগরুক মানে যারা সবসময় জেগে থাকে। তখন জাগর কথাটা ধাতু হওয়ার চান্স নেই, এটা ধাতু হবে না। ধাতু হবে না এই কারণে, কারণ ধাতুর ফর্মেশন এটা মিলতেছে না। এক, প্রথমত ধাতুর ফর্মেশনে মিলে না। পরেরটা হচ্ছে জাগ্র, একটা রফলা সহ যুক্ত হয়েছে, তো এখন যেহেতু ফরমেশন মিলছে না, সেহেতু আমরা এটা নিতে পারবো না, এটা বাদ। একটা ধাতুর ফরমেশন এই লেভেলে হয় না, বুঝছো? আবার রফলা যেহেতু আছে, রফলা, সেহেতু এটাও যাবে না, কারণ অধ্বনি চলে আসে। এখন বাকি থাকলো জাগরি আর জাগ, সংস্কৃত ধাতু যেহেতু। এখন প্রকৃতির দিকে দেখো, এখানে রুক না, এটা মূলত উক, জাগরি যুগ উক, রুক না উক, তাহলে এটা হলো উত্তর, জাগরি যুগ উক।
দর্শন শব্দটির ক্রিয়ামূল দৃশ কি ধরনের ধাতু? দৃশ সংস্কৃত ধাতু, বাংলা এটা হলো দেখ। এরপরে প্রকৃতি ও প্রত্যয়, আমরা যে আলোচনা তখন ধরে করলাম, যে কারণে করলাম সেখানে এখন যাব। এটাই ভাইয়া লিখবো, লিখে বুঝাইলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। চলো অ্যাকশন বলে আগাই। তোমাকে আমি এখন যে বেসিকটা দিব, ভাই এটা তো ইয়ে নাই। আসো আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করি। যেটা হলো তোমার প্রকৃতি, এটা হলো তোমার মূল। প্রকৃতপক্ষে যেটা প্রকৃতি, এটা হলো মূল। এখন এই প্রকৃতিটা বেসিকলি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটাকে বলা হয় ক্রিয়ামূল। এটার আরেক নাম হলো ধাতু। আরেকটা হচ্ছে নাম প্রকৃতি, এটার আরেক নামে হলো নামমূল, এটার আরেক নাম হলো প্রাতিপদিক। এখন কেউ চ্যাট বক্সে লিখো না, খালি শোনো। দেখো আমরা শব্দগুলো নিয়ে আবার লেখালেখি করি। আমি লিখলাম দেখ যোগ লাম, তাইলে হবে হলো দেখলাম। তারপরে ধরো বললাম হচ্ছে রাধ যোগ উনি সমান সমান হবে রাধুনি। তারপরে ধরো বললাম হচ্ছে ডাক যোগ আইত সমান, শব্দটা হয়ে হলো ডাকাইত। সেখান থেকে আমরা এখন আমাদের ভাষায় বলি হচ্ছে ডাকাত, মানে আধুনিক হয়ে গেছে, শব্দের বিবর্তনের মাধ্যমে এটা শর্ট হয়েছে। সো ডাক যোগ আইত এখন হয়ে গেছে ডাকাইত। ডাকের সাথে হলো এখানে আইত সমান সমান, এটা হলো তোমার মূলত ডাকাইত। আর এখন আমরা বলি হচ্ছে ডাকাত। তারপরে যেমন ধরো হচ্ছে চল যোগ অন্ত সমান সমান হলো চলন্ত। এবার এ পাশে আসো দেখি, লিখলাম হলো এই হাত যোগ আ সমান সমান হাতা। তারপরে ধরো বললাম হচ্ছে ফুল যোগ এল সমান হলো ফুলেল। তারপরে ধরো হচ্ছে পাবনা যোগ আই সমান পাবনাই। তারপরে ধরো হচ্ছে এই হলো মনু যোগ অ বা ন, যে কোনো প্রত্যয় দিলে হয়, সমান সমান হলো মানব। এখন শব্দগুলোর দিকে তাকাও, তোমার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে আলোচনা হচ্ছে। দেখো এই যে মূলগুলো চল, তারপর ডাক, রাত, তারপর দেখ, এই সবগুলো কিন্তু ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতু। আর এখানে যে মূলগুলো তুমি দেখতে পাচ্ছ মনু, পাবনা, ফুল, হাত, সবগুলো নাম প্রকৃতি, নামমূল বা প্রাতিপদিক। কেমনে? যে মূল দিয়ে ক্রিয়াপদ বানানো যায় সেটাই ধাতু, আমরা মাত্রই পড়ছি। কোনো মূল দিয়ে যদি ক্রিয়াপদ বানানো যায় তখন সেটা ধাতু। যেমন চল থেকে চলি, চলবো, চললাম। ডাক থেকে ডাকবো, ডাকলেন। রাত থেকে রাতবো, রাতলাম। দেখ থেকে দেখবো, দেখলাম। যেহেতু এই মূলগুলো থেকে ক্রিয়াপদ বানানো যাবে প্রত্যেকটা মূল, সো প্রত্যেকটা মূলের পরিচয় হলো ধাতু। এই ধাতুর আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল, এর আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কারণ যেটা প্রকৃতি সেটাই হচ্ছে মূল। এখন এদেরকে দিয়ে দেখো ক্রিয়াপদ বানানো যাচ্ছে না। তুমি মনু এই শব্দ দিয়ে কোনোদিনও ক্রিয়াপদ বানাইতে পারবা না।
পাবনা দিয়ে বানাইতে পারবা না, ফুল দিয়ে পারবা না, হাত দিয়ে পারবা, কিছু কিছু ক্ষেত্রে হয় হাতাইলাম, নাম ক্রিয়া হয়, কিন্তু মূলত হাত তো একটা আমাদের অঙ্গ। তাহলে এগুলো সবগুলোই হলো নাম প্রকৃতি বা নামমূল, এর বলা হয় প্রাতিপদিক। এখন প্রত্যয় জিনিসটা কি? দেখো ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স, বাংলা এটাকে বলা হয় প্রত্যয়। এখন সাফিক্স কোথায় যুক্ত হয়? শব্দের শেষে, শব্দের শেষে। যেমন এই অ্যাবল শব্দ আমরা অ্যাবিলিটি বানাই, অনেক সময় হয় না, বিউটি বিউটিফুল, বিউটিফুল হয়, বিউটিফিকেশন হয়, বিউটিফাই হয়। তো এই যে অ্যাবলটা অ্যাবিলিটি হইল, বা এই বিউটিটা বিউটিফুল হইল, বিউটিফাই হইল, সেই যে পরবর্তীতে যেগুলো যুক্ত হচ্ছে এগুলোই হচ্ছে সাফিক্স, এগুলোকে বাংলায় প্রত্যয় বলা হয়। যেমন এই চল কথার পরে তুমি যে অন্ত যুক্ত করছো, এই অন্ত হলো প্রত্যয়। অথবা তুমি যে এ পাশে আইসা পাবনা কথার পরে যোগ পাবনা যোগ আই দিয়ে তুমি যে বানাইছো একটা নতুন শব্দ পাবনাই, এই যে আই কথাটা এটা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়ের কাজ কি? এখানে সাফিক্সের কাজ কি বলো? নতুন শব্দ তৈরি করা। তো ইংলিশে যদি সাফিক্সের কাজ হয় নতুন শব্দ তৈরি করা, বাংলায় তাহলে প্রত্যয়ের কাজ কি হবে? প্রত্যয়ের কাজ হবে নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ বানানো। সহজ কথায় বাংলা ভাষায় নতুন শব্দ বানাইবার যে মাধ্যমগুলো আছে, একটা হচ্ছে প্রত্যয়, এটার দ্বারা নতুন শব্দ বানানো যায়। একটা হচ্ছে তোমার সমাস, এটা দিয়ে নতুন শব্দ বানানো যায়। একটা হচ্ছে হলো উপসর্গ, এটা দিয়ে নতুন শব্দ বানানো যায়। এগুলো নতুন শব্দ বানাইবার মাধ্যম। এর মধ্যে উপসর্গ শব্দের পূর্বে বসে আমরা জানি, আর প্রত্যয়টা পরে বসে, শব্দ এবং ধাতুর পরে বসে, শব্দ ও ধাতুর পরে বসে। এই হলো কাহিনী। আর সমাস আমরা জানি বাক্যকে সংক্ষিপ্ত করা। তাহলে প্রত্যয়ের উপসর্গের ধারণার মধ্যে আমরা জানি বৈপরীত্য আছে, উপসর্গ আগে বসে নতুন শব্দ বানায়, প্রত্যয় পরে বসে বানায়। এখন এই প্রত্যয় জিনিসটা দুই রকম। যে প্রত্যয়টা আছে ও হলো দুই রকমের হয়। কিরকম দুই রকমের হয়? এই হলো প্রত্যয় ও দুইটা ক্যাটাগরির থাকে। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোনটা? যদি সেটা ধাতুর সাথে যুক্ত হয়, ধাতুর সাথে যদি যুক্ত হয় তখন সেটাকে কৃত প্রত্যয় বলে। আর তদ্ধিত প্রত্যয় যেটা, সেটা হচ্ছে নামমূল বা প্রাতিপদিকের সাথে যদি যুক্ত হয়, নামমূলের সাথে যুক্ত হয়। তো নামমূলের সাথে যুক্ত হলে তারে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন ধরো আমরা বললাম হচ্ছে ফুল যোগ এল সমান সমান হলো গিয়া ফুলেল। এই যে এল কথাটা, এটার পরিচয় হবে ও তদ্ধিত। কেন বলতো? ও ধাতুর সাথে বসে নাই। ফুল এখানে ধাতু না, ফুল ফ্লাওয়ার, তাই না? কিন্তু এখানে দেখো ধাতুর সাথে যুক্ত হলে তারা কৃত বলবো আমরা। কেন কৃত বলবো? কারণ এই চল কথার সাথে যুক্ত হয়েছে হলো অন্ত, চলটা ধাতু, এই জন্য অন্তর পরিচয় হবে হলো কৃত, যেহেতু চল ধাতু। এই হলো প্রত্যয়ের ক্যাটাগরি। এখন প্রত্যয় থেকে যখন পরীক্ষায় প্রশ্ন আসে, প্রশ্নের ধরনটা বুঝাই দিই তোমাকে, আমি আবার ফিরবো। প্রশ্নের ধরন, প্রশ্নের ধরন সাধারণত কৃত প্রত্যয়ের বেলায় আর তদ্ধিত প্রত্যয়ের বেলায় প্রশ্নের ধরনে কিছু পার্থক্য থাকে। কৃত প্রত্যয় যেটা হয় সেটা হলো সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে, সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলা হয়। কারণ হসন্ত থাকলে বা না থাকলেও ভুল হয়ে যায়। কিন্তু তদ্ধিতের ব্যাপারে নির্ণয় করতে বলে না। তদ্ধিতের ব্যাপারে কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে সেটি জানতে চাওয়া হয়, সেটি জানতে চাওয়া হয়। ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করে বলি, নাহলে বুঝবা না। যেমন দেখো এই হাত, তারপরে আ সমান সমান হইল হাতা। আবার একই জিনিস ধরো এ হলো ডিঙি, তারপরে হইলো আ সমান সমান হইলো ডিঙা।
আবার ধরো সেম জিনিস দক্ষিণ কথার সাথে যদি যুক্ত করি, দক্ষিণ তার সাথে আ হবে হলো দক্ষিণা। আবার ধরো চোর শব্দের সাথে যদি যুক্ত করি, চোর তার সাথে আ হবে হলো চোরা। এখন দেখো সবগুলোতে সেম জিনিস যুক্ত হয়েছে, একই প্রত্যয়, এই যে সবগুলোতে আ যুক্ত হয়েছে, সবগুলোই আ। তো সবগুলো যদি আ হয়ে থাকে, হাত যুগ আ, হাতা, জামার হাতা, তাহলে এখানে আ শব্দের অর্থ হলো সদৃশ, মতো। হাতা মানে হাতের মতো, ডিঙি মানে ছোট নৌকা, ডিঙা মানে বড় নৌকা, তাহলে এখানে আ মানে হচ্ছে সাইজে বড়, বৃহৎ। দক্ষিণ যুগ আ, দক্ষিণা, এখানে আ মানে হচ্ছে জাত বা আগত, যে দিক থেকে আসছে এমন হইলে তারে বলা হয় জাত। আমি আগত লিখি তাহলে তোমরা সহজে বুঝবা। দক্ষিণ দিক থেকে যে বাতাস আসে তাকে বলা হয় দক্ষিণা, তাহলে এটা হলো আগত অর্থে এখানে আ। চোর থেকে চোরা মানে নিন্দা, খারাপ অর্থে, তাহলে এটা হলো নিন্দিত অর্থে। এখন দেখো একই প্রত্যয় আ, আ, আ এবং আ চারটা শব্দের সাথে যুক্ত হয়েছে, চার রকম ভাবে অর্থ দিছে। তাহলে বোঝা গেল তদ্ধিত প্রত্যয়ে অর্থটাই মেইন, আর কৃত প্রত্যয়ে মূলত গঠনটা মেইন। কারণ কৃত প্রত্যয়ের মামলা অনেক টাফ। এই যে সিক্ত কথাটা, এটার প্রকৃতি প্রত্যয়ের ব্যাখ্যায় লেখা আছে সিচ যোগ কয়িত্ব। এই সিচ মানে সিঞ্চন বা সেচন, সিঞ্চন বা সেচন হলে সিক্ত হয় বা ভিজে। আবার দেখবা এই উক্ত শব্দটা আছে উক্ত, এটার প্রকৃতি প্রত্যয় লেখা আছে বচ যোগ কয়ত্ব। এখন উক্তর সাথে উক না হয়ে বচ হয়েছে কেন? বচন মানে কথা, তো যে কথা পূর্বে বলা হয়েছে তাকে বলা হয় উক্ত, এই জন্য বচের সাথে উকের সম্পর্ক বা উক্তের সম্পর্ক, বুঝছো? এই জন্য প্রকৃতি প্রত্যয়ের কৃত প্রত্যয়ের বেলায় সাধারণত নির্ণয় করতে বলে, আর তদ্ধিত প্রত্যয়ের বেলায় নির্ণয় করতে বলে না, দিয়ে দেয়, দিয়ে প্রত্যয়ের অর্থটা জিজ্ঞেস করে। এই হচ্ছে সমস্ত কিছু। এখন আসো আমরা এই জায়গাটাকে এইখানে আইনা একটু প্লেস করব। দেখো আমরা এগুলোকে একটু প্লেস করে দেখি। এই যে ক্রিয়া প্রকৃতির ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হওয়ার কারণে এখানে যেগুলোকে তুমি দেখছো লাম, তারপরে অনি, আয়ত, অন্ত, এই প্রত্যেকটা কৃত প্রত্যয় এবং এগুলো কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এই প্রত্যয়গুলোর পরিচয় আমরা কি নিব? আমরা প্রত্যেকটা প্রত্যয় এখানে যেগুলোকে পাইছি সবগুলোই হলো কৃত প্রত্যয়। আর এখানে দেখো আ, এল, আই, ন বা অ, যতগুলো প্রত্যয়কে আমরা পাইছি এই প্রত্যেকের পরিচয় হলো এরা তদ্ধিত প্রত্যয়। কারণ এখানে প্রত্যয়গুলো তদ্ধিত, তদ্ধিত মানে কিন্তু প্রত্যয়গুলো, এগুলো প্রত্যয়ের নাম। কেন? কারণ তারা নাম মূলের সাথে যুক্ত হয়েছে, আর এরা সব ধাতুর সাথে যুক্ত হয়েছে, তাই এদের পরিচয় হলো কৃত। তাহলে দেখলাম থেকে চলন্ত কৃত প্রত্যয় দ্বারা তৈরি শব্দ, এখানে হাতা থেকে মানব তদ্ধিত প্রত্যয় দ্বারা তৈরি শব্দ। বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে তুমি শব্দটা কোন প্রত্যয় দ্বারা তৈরি হয়েছে বুঝবা কিসের উপরে? মূলটা দেখলে বুঝবা। শব্দটা ভাঙবা, মূলটা যদি ধাতু হয়, এরকম মূল যদি ধাতু হয় তখন বলবা এটা হলো কৃত প্রত্যয়, আর মূল যদি ধাতু না হয় তখন বলবা তদ্ধিত প্রত্যয়। ডান? জানাই দাও। বুঝে থাকলে বলো ইয়েস। ওকে, তাইলে এখন চলো আমরা কারকে চলে যাব। কারকে গিয়ে কারকটাকে নিয়ে একটু কথাবার্তা বলি। এখানে প্রকৃতির প্রত্যয় কিছু প্র্যাকটিস দিয়ে দিছি, তদ্ধিত প্রত্যয় সহ প্রশ্ন দিয়ে দিছি, আসল প্রশ্নের ধরন সহ আমরা আলোচনা করি। কোনটি সঠিক প্রকৃতির প্রত্যয়? সূর্য যোগ অ, চাষ যোগ এ, সর্বজন যোগ ইন, রাষ্ট্র যোগ ইয়। এখানে নির্ণয় করতে বলছে সূর্য যোগ ও সৌর, তদ্ধিতের ব্যাপারই ধরছে, তাও নির্ণয় ধরছে, সহজ করে ধরছে। মনোযোগ উষ্ণ এর মূল ভাব হচ্ছে মানব, মনোযোগ মানব, মানে মানব হিন্দু ধর্ম অনুযায়ী আদি পিতা মনু, মনুর সন্তান মানব, এভাবে রিলেট করছে। কাব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কবিযোগ জ, কবিযোগ জ হলে তারা বলা হয় কাব্য। সৈনিক শব্দের প্রকৃতি নির্ণয় করো। সৈনিক মানে হচ্ছে সেনা, সেনা যোগ ইক, ইক কই সৈন্য, সেনা যোগ ইক সৈনিক। এরপরে বিপরীত শব্দ মুখস্থের জিনিস, মুখস্থই করতে হয়, আমি কিছু বলবো না। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো মুখস্থ করবা। এন্ড আমরা প্রশ্ন দেখি। প্রাচ্যের বিপরীত শব্দ প্রতীচ্য। কোন শব্দ জোর বিপরীত নয়? প্রাচ্য, প্রতীচ্য, বৈষম্য, বৈষম্য, আবাহন, বিসর্জন, যোজন, সংযোজন। এটা বিপরীত না, এটা সমার্থক। যেটা যোজন সেটা সংযোজন। নমনীয়তার বিপরীত শব্দ হচ্ছে শক্তি, দৃঢ়তা, সদাশয়তা, কর্কশতা। এখান থেকে গেলে কর্কশতা ভালো উত্তর হয়, কিন্তু দৃঢ়তাও একটা ভালো উত্তর হয়, দৃঢ়তা।
ঠিক বিপরীত শব্দ যুগল নয়। কোমল কঠিন বিপরীত উত্তম মধ্যম, লাগছে। প্রসন্ন বিষণ্ণ বিপরীত, নীরস সরস বিপরীত। উত্তম মধ্যম এটা তোমার হচ্ছে বিপরীত শব্দ না। উত্তম মানে বেস্ট, তার বিপরীতে গেলে ওর্স্ট। এরপরে কারক বিভক্তি। কারক নিয়ে আমাদের নানান কথা আছে, বাট কারক আমি তোমার সহজ করে ভাইয়া বুঝাই দিব আজকে। ভাইয়া আসি, কোনো ব্যাপার না, প্যারা নাই, ভরসা করো। হ্যাঁ, কারক আসলে কি জিনিস তোমার ভাইয়া বুঝাই দিচ্ছি। কারক বেসিক্যালি 6 প্রকার। এখন সম্প্রদান কারক বাদ দিয়ে সম্বন্ধ কারক দিছে, তো আমরা 6 প্রকারই ধরবো। কারক টোটালি সংজ্ঞা নির্ভর একটা টপিক। আমরা সংজ্ঞা যদি বুঝতে পারি তাহলে এখানে কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, সম্বন্ধ এগুলো আমরা সব দেখলে ভাই তোমার সব ধরাই দিতে পারবো। তার আগে একটু সংজ্ঞাটা ভাইয়া লিখবো এবং সংজ্ঞা তোমাকে মুখস্থ করাবো। মুখস্থ করা ইনস্ট্যান্ট কারক এখানে শেষ করে দিব। এখানেই তুমি কারক শিখবা, এখানেই শেষ, মুখস্থ করাই দিচ্ছি। হ্যাঁ, আমার সাথে সংজ্ঞাগুলোকে মুখস্থ করে ফেলো। রেডি? 1 নম্বর আমি লিখবার, তুমি মুখস্থ করবা সাথে সাথে। কর্তা বোঝালে কর্তা কারক। 2, কর্ম বোঝালে কর্মকারক। 3, যন্ত্র সহায়ক বা উপায় বোঝালে করণকারক। 4, সময় বা স্থান যদি বোঝায়, সময় বা স্থান বোঝালে তখন তাকে বলা হয় অধিকরণ কারক। এরপরে হচ্ছে তোমার জাত বিচ্যুত, তারপরে হলো তোমার দূরীভূত, তারপরে ভীত, এরপরে হলো তোমার আরম্ভ ইত্যাদি যদি বোঝায় বা কমে গেলে চলে গেলে তখন তারে বলা হয় অপাদান কারক। আর যদি সম্বন্ধপদকে বোঝায়, সম্বন্ধপদ বোঝালে তার নাম হচ্ছে সম্বন্ধ কারক। এখন এটা মুখস্থ করে দিতে হবে আমাকে। আমি তোমার টাইম দিচ্ছি 2 মিনিট বা 1.5 মিনিট। তুমি মুখস্থ করার ট্রিক শিখাই দিচ্ছি। কর্তা পদটাই কর্তা কারক, কর্মপদটাই কর্মকারক, তুমি এটা এমনিই জানো। আর বাকিগুলো মুখস্থ করবা। এর মধ্যে এটা দেখো, সম্বন্ধপদ বোঝালে সম্বন্ধ কারক, এটাও জানো। মাঝখানে 3টা, যন্ত্র সহায়ক উপায়, করণ, সময়স্থান, অধিকরণ, জাত বিচ্যুত, দূরীভূত, ভীত, আরম্ভ, অপাদান। মাঝখানে 3টা মূলত মুখস্থ করার জিনিস। মুখস্থ করে চ্যাট বক্সে বলো ইয়েস। ইয়েস বললে আমি বুঝবো মুখস্থ হয়ে গেছে। ওকে, তোমার জন্য 1 মিনিটের নীরবতা।
বুঝলেন? তাহলে যদি মুখস্থ হয়ে থাকে, এখন আসো এটাকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে বুঝাই দিব যে আমরা যেটা মুখস্থ করছি এটা আসলে কাজের জিনিস। ওই বাক্যটাই নি, হাজী মোহাম্মদ মুহসিন হুগলিতে তার নিজ বাড়িতে প্রতিদিন গরিবদেরকে নিজ হাতে সিন্দুক থেকে অর্থ দান করতেন। এখন এই জায়গাটাকে একটু ব্যাখ্যা লাগাই। হ্যাঁ, হাজী মোহাম্মদ মুহসিন যদি কারক নির্ণয় করো, হুগলি নিজ বাড়ি প্রতিদিন গরিবদেরকে, এরপরে ধরো হচ্ছে গরিবদের বাদ দিয়ে দিলাম, ধরো হচ্ছে এখানে ধরো নিজ হাতে সিন্দুক থেকে, এরপরে ধরো অর্থ, এরপরে ধরো হচ্ছে এই তো। এখন যদি কারক নির্ণয় করি আমরা এই জায়গায়, চলো তো কারক খুঁজে পাই কিনা এবং কি কি কারক পাই একটু আমরা দেখি। হাজী মোহাম্মদ মুহসিন এই বাক্যে তিনি হচ্ছেন কর্তা, সুতরাং কারকের বিবেচনায় এটা হবে কর্তা কারক। বিভক্তি নাই, তাই কর্তা কারকের শূন্য বিভক্তি। হুগলি একটা জায়গার নাম, যেহেতু জায়গা বোঝালে অধিকরণ কারক হয়, তো এই জায়গাটা হলো অধিকরণ কারক এবং তে আছে, তে হলো সপ্তমী বিভক্তি। এরপরে দেখো নিজ বাড়ি, বাড়ি কিন্তু আরেকটা জায়গা, তো বাড়ি যেহেতু আবার জায়গা, দুইটা জায়গা একবারে আসছে, একবার হুগলি আরেকবার বাড়ি, দুটি অধিকরণ, আমরা দুইটা অধিকরণ একসাথে পাইছি, এটা অধিকরণ এবং অধিকরণের সপ্তমী। প্রতিদিন সময় আরেকটা অধিকরণ আসছে, সো এটাও আমরা অধিকরণ হিসাবেই নিব এবং অধিকরণের শূন্য। এরপরে নিজ হাতে দান করতেন, হাত এখানে তার যন্ত্র সহায়ক বা উপায়, এখান থেকে এটা দিয়ে তিনি দান করেছেন, সো এটা হয়ে যাবে করণ কারক। হাতে এ করণ, এটা সপ্তমী বিভক্তি, করণে 7। সিন্দুক থেকে টাকা চলে গেছে, কমে গেছে, দূরীভূত হয়েছে, তো চলে গেলে, কমে গেলে, মাইনাস হইলে, দূরীভূত হইলে তাকে বলা হয় অপাদান কারক। অপাদান, অপাদান এটা হলো পঞ্চমী। এই যে থেকে, ও সরি পঞ্চমী, হতে থেকে চেয়ে তো পঞ্চমী। হ্যাঁ, এরপরে হলো তোমার অর্থ। কি দান করতেন? অর্থ দান করতেন। কি দ্বারা প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়, সো অর্থ হলো এখানে কর্মপদ এবং কর্মে এটা হলো শূন্য। এই হলো মোটামুটি একটা অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন। আমরা সম্বন্ধপদটা আলাদা করে দেখব। তাইলে অর্থের কেন কর্ম হইল, এটা বোঝার একটা উপায় হলো এই, বাকি কর্মপদ কোনটা? কর্ম হলো ক্রিয়াকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় তাকে কর্ম বলে। যেমন ধরো আমি বললাম শফিক বই পড়ে, শফিক কি পড়ে? বই পড়ে। সো পড়ে এখানে ক্রিয়াপদ, প্রশ্ন করো কি পড়ে, উত্তর হবে বই, সো বই হলো এখানে কর্মপদ। ঠিক, এখানে দান করতেন, কি দান করতেন? অর্থ দান করতেন। তো নির্ণয় করার প্রসিডিউরটা বুঝছো কিনা একটু আমাকে জাস্ট রেসপন্স করে দাও, ইয়েস ইয়েস অথবা নো বলে দাও, প্রসিডিউরটা বুঝছো কিনা। আমরা এবার প্রতি কারক ধরে আবার আগাবো, কোনো সমস্যা নাই। প্রসিডিউর ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা এই যে কর্তা কারক, চলো কর্তা কারকের ভিতরে ঢুকে পড়ি। তাহলে বাক্যে কর্তা পদটাই তো কর্তা কারক। ধর আমি বললাম সুলতান কম্পিউটার চালায়, সুলতান কি করে? কম্পিউটার চালায়। তাহলে এই বাক্যের কর্তা কে? কর্তা হলো সুলতান, সুলতান কর্তা কারক। আচ্ছা, কাউসার বাংলা পড়ায়,
এই বাক্যে কর্তা কে? কাউসার। কাউসার হলো এখানে কর্তা কারক। ভালো করে দেখো, বাঘ শিকার ধরে, বাঘ শিকার ধরে, তাহলে বাঘ এখানে কি? কর্তা কারক। বোঝা যাচ্ছে? যে কাজটা করে সে হচ্ছে কর্তা কারক। এরপরে ধরো বললাম যে পাখি আকাশে উড়ে, এটা পরীক্ষা আসবে না বেশি সহজেই কারণে, পাখি কর্তা কারক। ওকে, এখন যদি একটু কঠিন করতে চায় তাহলে তোমাকে একটু কঠিন কর্তা দিতে পারে। যেমন ধরো কর্মকর্তৃবাচ্যের কর্তা দিতে পারে। যেমন কাননে কুসুমকলি সকলে ফুটিল, কাননে কুসুমকলি সকলি ফুটিল। এখন কুসুমকলি কোন কারক? এটাও কর্তা কারক, কারণ কুসুমকলি নিজেই ফুটছে। তুমি বলবা কি ফুটছে? কুসুমকলি। কুসুমকলি একই সাথে কর্ম হয়, একই সাথে কর্তা হয়, কিন্তু এর কর্তার সেন্স বেশি শক্তিশালী। এটারে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলে। কারণে কুসুমকলি সকলে ফুটিল, কুসুমকলি এখানে কর্তা কারক। অথবা ধরো বললাম যে হচ্ছে তোমার ঢোল বাজে, ঢোল বাজে, ঢোল কর্তা কারক। তুমি বলো আরেকজনে বাজায়, আরে বাক্যে তো আরেকজনের কথা নাই, বলা আছে ঢোল নিজে বাজে। অথবা ধরো বললাম হচ্ছে বাঁশি বাজে, এগুলাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলে। বাঁশি এখানে কর্তা কারক। বুঝা গেছে? ওকে, বিভক্তিগুলো লিখে দেন। বিভক্তি লিখে দিব কেন? তোমার এই বয়সে বিভক্তি লিখে মুখস্থ করা লাগবে? এটা তো খুব হতাশাজনক, এটা খুবই হতাশাজনক। আমি হলে কোনোদিন এই প্রশ্ন টিচারকে করতাম না, নিজে নিজে শিখে নিতাম। সব প্রশ্ন করা যায় নাকি? তারপরে লিখে দিচ্ছি। প্রথম মানে হচ্ছে শূন্য অ, দ্বিতীয় মানে হচ্ছে কে রে এ রে, তারপরে তৃতীয় মানে হচ্ছে দ্বারা দিয়া, আর হচ্ছে কর্তৃক। এরপরে চতুর্থী মানে হচ্ছে আবার কে রে এ রে, আমি একসাথে লিখে ফেলাইছি, কে রে এ রে। এরপরে পঞ্চমী মানে হলো হতে থেকে আর হলো চে। এরপরে ষষ্ঠী মানে হলো র এর, সপ্তমী মানে হলো এ ইয় তে এতে। এ হলো বিভক্তি। ডান। তাহলে কর্তা কারক গেল। আসো এবার কর্মকারক। বাকি যেটা কর্মপদ সেটা কর্মকারক। যেমন ধরো আমি বললাম যে আসমানি বই পড়ে, তাহলে কি পড়ে? বই। তাহলে বই এখানে কি কারক? বই কর্মকারক। কর্মে কি? এটা শূন্য বিভক্তি। আচ্ছা, তারপরে দেখো ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তো ডাক্তার এখানে কর্মকারক, কর্মকারক এটা শূন্য বিভক্তি। ভালো করে বুঝবা, র এখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি না, কারণ র ষষ্ঠী হবে তখন আমি যখন বলবো যে মামার বাড়ি যায়। এই যে মামার, এখানে র হলো বিভক্তি, মামা হলো মূল শব্দ। কিন্তু তুমি যখন বলবা ডাক্তার, র এখানে বিভক্তি, মূল শব্দের অংশ হিসাবে আসছে। কারণ বিভক্তি বাদ দিয়ে দিলেও শব্দ থাকে। এখানে যেমন র বাদ দিলে মামা থাকে, এখানে র বাদ দিলে ডাক্তার থাকে, এটা অর্থ নাই। সো র দেখলে বিভক্তি মনে করো না। ডাক্তার ডাকো এটা কর্মকারক, এবং কর্মকারকের শূন্য, এই যে কর্মকারক এটা শূন্য বিভক্তি। বুঝা গেছে? আচ্ছা, আবার দেখো আমি বললাম যে মজনু লাইলিকে ধরো বললাম ফুল দিল। এবার দিল ক্রিয়াপদ, কি দিল? ফুল। কাকে দিল? লাইলিকে দিল। এটাও কর্ম, এটাও কর্ম, দুটোই কর্ম, দুটোই কর্মকারক। তবে কর্মের ক্ষেত্রে মনে রাখো, যদি বস্তু পাওয়া যায় এটাকে মুখ্য কর্ম বলা হয়, আর যদি ব্যক্তি পাওয়া যায় এটাকে বলা হয় গৌণ কর্ম। কারণ আমরা জানি কি দ্বারা প্রশ্ন করা যায়, আবার কাকে দ্বারাও প্রশ্ন করা যায়। তো কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তি পাবা, এটাই স্বাভাবিক। কে দ্বারা প্রশ্ন করলে বস্তু পাবা, এটাই স্বাভাবিক। তো মনে রাখবা, যদি দুইটা কর্ম হয় তাহলে গৌণ কর্ম হবে কোনটা? ব্যক্তিটা। মুখ্য কর্ম হবে বস্তুটা। প্রশ্ন করতে পারো কেন? ব্যক্তি যদি মুখ্য হইতো ভালো লাগতো, হ্যাঁ ভালো লাগতো, কিন্তু যেটা ক্রিয়ার কাছাকাছি থাকে, ক্রিয়ার যেটা ক্লোজ হয় সেটা হয় মুখ্য। মনে রাখো। তাহলে কর্মকারক মানে বাক্যের কর্মপদটাই কর্মকারক। করণকারক মানে যন্ত্র সহায়ক বা উপায়। আমি বললাম লাঠি দিয়ে
সাপ মারি। তাহলে প্রশ্ন করতে পারে লাঠি, লাঠি কোন কারক? লাঠি এখানে কর্মকারক। প্রশ্ন করতে পারি কলম দিয়ে লিখি, তাহলে কলম এখানে কোন কারক? করণ কারক। কারণ লাঠি কলম দুটোই করণ। করণ করণ কেন করণ? কারণ যন্ত্র সহায়ক বা উপায় বুঝাইছে। একটু কঠিন যদি করে এমন করতে পারে শিকারি বিড়াল গোফে চেনা যায়। তাহলে শিকারি বিড়াল কি দ্বারা চেনা যায়? গোফ দ্বারা। গোফ হচ্ছে এখানে শিকারি বিড়াল চিনবার উপায়। তো যেহেতু এটা উপায়, উপায় অর্থে এটাও করণ কারক। আরেকটা উদাহরণ আছে একটু টাফ, লোকটা জাতিতে বৈষ্ণব, এই উদাহরণটা দিতে পারে, এটা করণ কারক। লোকটা জাতিতে বৈষ্ণব, জাতিতে, এটাও উপায় অর্থে করণ কারক। প্রশ্ন করবা কেন? বৈষ্ণব হিন্দু ধর্মের মধ্যে যারা বিষ্ণুর উপাসক এদেরকে বৈষ্ণব বলা হয়। তো তার কোনো লক্ষণ হয় চুলের টিকি, নয় গলার মালা, না হয় গেরুয়া পোশাক, কিছু একটা থেকে বুঝতে পারছি ইনি ক্যাটাগরি ওয়াইজ, জাতি মানে এখানে ক্যাটাগরি, বংশ না, ক্যাটাগরিতে তিনি বৈষ্ণব। সো এখানে এটা হলো উপায় হিসাবে করণ। ওকে, এরপরে অপাদান। অপাদানের সূত্রগুলো বলেছিলাম, জাত, গৃহীত, দূরীভূত ইত্যাদি। যেমন দেখো, জমি থেকে ফসল পাই, তাহলে এখানে জমি থেকে ফসল পাই, জমি হচ্ছে ফসল পাওয়ার উৎস, এটা জাত হিসেবে বা আগত হিসেবে এটা অপাদান কারক। আবার দেখো বললাম দেশ থেকে পাকিস্তানিরা চলে গেছে, পাকিস্তানিরা চলে গেছে, তাহলে দেশ থেকে পাকিস্তানিরা আসে না, দূর হয়ে গেছে? দূর হয়ে গেছে। তো ওইটা হলো জাত অর্থ অপাদান, এটা হলো দূরীভূত অর্থ অপাদান। দূরীভূত, দেশ থেকে পাকিস্তানিরা চলে গেছে। এরপরে বললাম ছাদ হতে পানি পড়ে, তাহলে ছাদ থেকে পানি উপর দিক যায় না নিচে পড়ে? নিচে পড়ে। তো নিচে পড়লে তারে বলা হয় বিচ্যুত, নিচের দিকে আসে তারে বলা হয় বিচ্যুত, এটা বিচ্যুত অর্থে এটাও অপাদান। এরপরে বললাম যে বাবাকে ভীষণ ভয় পায়, তাহলে ভয় পায়, ভয়ের উৎসকে বাবা, ভয় অর্থে এটাও অপাদান। বুঝতে পারছো? অর্থাৎ বেসিক্যালি অন্য কারকে না পড়লে সেটা অপাদান হয়ে যায়, বাস এক কথায় শেষ। অন্য কারকে না পড়লেই তারা অপাদান বলে। এরপর আসো অধিকরণ, সময় এবং স্থানের সাথে যদি সম্পর্ক থাকে। যেমন আমি বললাম ঢাকায় আমরা থাকি, তাহলে ঢাকায় আমরা থাকি, ঢাকায়, এটা অধিকরণ কারক, কারণ এটা জায়গা বুঝাইছে। আচ্ছা, বললাম যে সকালে নাস্তা করেছি, তাহলে সকালে, সময় বুঝাইছে, এটা অধিকরণ কারক। জায়গা বুঝাইলে অধিকরণ, সময় বুঝাইলে অধিকরণ, দুটোই অধিকরণ। বুঝতে পারছো? জায়গা বা সময় যদি বুঝায় তখন তাকে বলা হয় অধিকরণ কারক। এরপরে ধরো আমি বললাম স্টুডিওতে ক্লাস নেই, স্টুডিওতে কি করি? ক্লাস নেই, তাহলে কাজ ঘটতেছে কোথায়? স্টুডিওতে, অধিকরণ কারক। তাহলে অধিকরণের সপ্তমী, এটা সকালে, সপ্তমী স্টুডিওতে, তে এটাও স্টুডিওর থেকে সপ্তমী। তাহলে হয় জায়গার সাথে সম্পর্ক, না হয় স্থানের সাথে সম্পর্ক। ওকে, যেমন ধরো হৃদয়ে রেখেছি তোমায়, হৃদয়ে রেখেছি তোমায়, তাহলে তোমাকে রাখছি কই? হৃদয়ে। তাহলে হৃদয় এখানে অপাদান কারক, সরি অধিকরণ কারক, এবং অধিকরণ এটাও কি? সপ্তমী। বুঝছো এবার? ঘরেতে যদিও এলো না, মনেতে তার নিত্য আসা যাওয়া, ঘরেতে, মনেতে, অধিকরণ কারক। ওকে, এখন সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক প্রকৃতপক্ষে কারক না, কারণ কারক মানে তো ক্রিয়ার সাথে সম্পর্ক থাকা লাগে। আমরা যতক্ষণ ধরে দেখছি ক্রিয়ার সাথে সম্পর্ক, নাম পদের সম্পর্কটাই হচ্ছে মূলত কারক। যেমন আমরা ঢাকায় থাকি, থাকি ক্রিয়াপদ, কোথায় থাকি? ঢাকায়। ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্কের নাম কারক। কিন্তু সম্বন্ধ কারকে সরাসরি সম্পর্ক হয় না, ইনডিরেক্টলি হয়। ইনডিরেক্টলি কারক, সরাসরি কারক না অ্যাকচুয়ালি। যেমন দেখো আমি বুঝাই দিচ্ছি, আমি বললাম রবিনের ভাই ঢাকায় যাচ্ছে। এখন খেয়াল করো তো, যাচ্ছে কে? রবিন না তার ভাই? বলো তো দেখি কে যায়? কর্তা এখানে কে? রবিন না ভাই কর্তা? ঢাকায় যাওয়ার কাজ কে করে? ভাই করে নাকি রবিন করে? বলো তো।
কে যাচ্ছে দেখি, কে বলতে পারে সবার আগে? ভাই যাচ্ছে না রবিন যাচ্ছে? ঢাকায় আসলে কে যায়? ভাই যায় নাকি রবিন যায়? এক্স্যাক্টলি, ঢাকায় তো আর রবিন যাচ্ছে না, যাচ্ছে রবিনের ভাই। ইয়া, ভাই। তো ভাই হলো কর্তা, কিন্তু রবিন কি? রবিন ভাইয়ের সাথে সম্পর্কযুক্ত, সম্বন্ধযুক্ত। তাহলে দেখো, রবিনের সম্পর্ক ভাইয়ের সাথে, ভাইয়ের সম্পর্ক যাওয়ার সাথে। এই রবিন যেটা, ও হলো এখানে সম্বন্ধ পদ, যে সরাসরি ক্রিয়ার সাথে সম্পর্কিত না। অথবা বললাম যে আমার বন্ধু কাচ্চি খায়, তাহলে খায় কে খায়? আমি খাই না বন্ধু খায়? খায় তো বন্ধু। তো এখানে যেমন ভাই হয়ে যাবে কর্তা, এখানে বন্ধু হয়ে যাবে কর্তা। এই আমার সাথে বন্ধুর সম্পর্ক, বন্ধুর সাথে খাওয়ার সম্পর্ক। সো আমি তো সরাসরি সম্পর্কিত না, আমার সম্বন্ধ বন্ধুর সাথে, বন্ধুর সম্পর্ক খাওয়ার সাথে। সো আমার যেটা, এটাই হলো এখানে সম্বন্ধ পদ। আর যেটা সম্বন্ধ পদ, ওর নামই হলো সম্বন্ধ কারক। বুঝছো সম্বন্ধ কারক জিনিসটা? মাথায় গেছে না যায় নাই বলো? ক্লিয়ার? ওকে, তো চলো এখানে আমরা কিছু প্র্যাকটিস দিয়ে রাখছি, নিজে প্র্যাকটিসগুলো দেখলে উত্তর সহ দিয়ে রাখছি, হয়ে যাবে। এন্ড দেন আমরা প্রশ্নগুলো সলভ করব। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ। আরিফ বই পড়ে, আরিফের সাথে বিভক্তি নেই, ছাগলের সাথে সপ্তমী, টাকায়ের সাথে সপ্তমী, ডাক্তার তো কর্মকারক। সো আরিফ বই পড়ে, শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না, বিভক্তি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হওয়ার সুযোগ থাকে না। নাপিত চুল কাটে, বাক্যের চুল শব্দটির কারক। এটা কি কাটে? চুল কাটে। কি কাটে? চুল কাটে, কর্ম। শিক্ষা আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায় অধিকরণ। বৈষয়িক অধিকরণ নামে একটা অধিকরণ আছে। বৈষয়িক তোমার স্থান এবং সময়ের পাশাপাশি বৈষয়িক অধিকরণ নামে একটা ছোট্ট অধিকরণ আছে। এটা হলো শিক্ষা, হলো সেই বৈষয়িক অধিকরণ। যেমন আমি বললাম যে কাউসার ব্যাকরণে ভালো কিন্তু অঙ্কে খারাপ। তাহলে অঙ্ক, ব্যাকরণ এগুলো হলো বৈষয়িক, এটাও বৈষয়িক অধিকরণ। এরপর লিখিত প্রস্তুতি, অ্যাজ ইউজুয়াল ব্যাকরণ সম্পর্কিত যেসব বিষয় ছিল এগুলোর কনসেপ্ট মাথায় রেখো। আর অনুচ্ছেদ কি করে লিখতে হয়, আমরা অনুচ্ছেদের কিছু নমুনা এখানে দিয়ে দিছি। অনুচ্ছেদ লেখার সময় সবসময় চেষ্টা করবা ডেফিনেশনটা প্রপারলি আনা। এক প্যারায় লিখা, তোমাদের অনুচ্ছেদ সায়েন্সের জন্য দরকারি। এক প্যারায় লিখা, প্রপারলি ডিফাইন করা, এটা প্রভাব সম্পর্কে লেখা এবং শেষে মন্তব্য নেওয়া। তোমরা ইংলিশে প্যারাগ্রাফ যেমনটা করো, প্রথমে টপিক সেন্টেন্স থাকে, তারপর ডিফাইন করতে হয়, তারপর এটা ডিটেইল করা লাগে, এন্ড দেন তোমার হচ্ছে উপসংহারে যাওয়া লাগে। এটা জুলাই গ্রাফিতে খুলনা ইউনিভার্সিটির সিতে আসছে 24-25-এ, মানে গত বছর। এরপর প্লাস্টিক দূষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে আসছে 22-23-এ। সো অনুচ্ছেদ মনে রাখবা এক প্যারায় লিখতে হয়, ঠিক আছে? আমরা কিছু নমুনা দিয়ে দিছি, এগুলো দেখলে আশা করি পড়লে এখান থেকে ব্যাপক উপকার পাবা। কিছু প্র্যাকটিস করতে পারো, সুন্দরবন, বিশ্বায়ন, পোশাক শিল্প, দারিদ্র্য বিমোচন, এগুলোর উপরে কিছু প্র্যাকটিস রাখতে পারো। কলাকৌশল মেনে যদি লিখতে পারো এবং পরীক্ষার খাতা সাধারণত জায়গা দিয়ে দেয়, মনে রাখবা এটা যদি তোমার খাতা হয়ে থাকে, এখানে তোমার টপিকটা দিয়ে দিবে। টপিক দিয়ে যদি তোমার জন্য এটুক জায়গা দেয়, ধরো এখানে আবার নতুন টপিক দিছে, সো এর ভিতরেই তোমাকে যা করার করে ফেলতে হবে। এই জন্য তুমি যদি কোনো ন্যারেটিভ প্রশ্নের উত্তর লেখা শুরু করো, আগে ভাইবা নিবা কি লিখতে যাচ্ছ, এবং তোমার হচ্ছে পাশাপাশি এটাও দেখবা কতটুকু জায়গা তোমাকে দিচ্ছে। চিন্তা করে উত্তর শুরু করবা, চিন্তা না করে শুরু করবে না। চিন্তা করে শুরু করলে তোমার উত্তরটা গুছায় লিখতে পারবা, খুব পারফেক্টলি অ্যান্সারটা তোমার মাথা থেকে বের হবে। তুমি যদি 6 মিনিটের যে সময় পাইছো লেখার জন্য, সেটার 1 মিনিট চিন্তা করার 5 মিনিট লিখো, উত্তর ভালো হবে। ওই 1 মিনিট চিন্তা করা কিন্তু সময়ের অপচয় করা নয়, এটা একটা গুড ইনভেস্টমেন্ট, এটা মাথায় রাখবা। সো এই ছিল তোমাদের সাথে আয়োজন, আমরা শেষ করব। আমরা জাজমেন্ট পোল লঞ্চ করতেছি, সবাই ইয়ে করো, এখানে অ্যাটেন্ড করো। 36 সেকেন্ড থাকবে এটা পোলটা। আর তোমরা যদি কোনো বার্নিং কোশ্চেন থাকে ভাইকে করতে পারো, কিছু যদি জানার থাকে চ্যাট বক্সে লিখো। পরীক্ষার কি ডেট হয়েছে তোমাদের?
জেট হয়ে গেছে আমাদের কয় ইউনিটের? 13 না? কি একটা অবস্থা, মানে খুব বেশি সময় তোমরা পাচ্ছ না আর কি, এই হচ্ছে কথা। আর বাংলা যারা দাগাইবা, বাংলার উপরে প্রিপারেশন নিতে থাকো, কিছু করার নাই। অ্যাডমিশন টেস্ট, এই জার্নি খারাপ, তোমাকে খারাপ জার্নি করতে হবে। ভাই এবার কি সার্কুলার পরিবর্তন হবে? ভাইয়া এগুলো আগে থেকে প্রেডিকশন করা খুব মুশকিল, বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা এবং মর্জির উপর নির্ভর করে মুন্না। তো সার্কুলার হয়ে গেলেই বুঝতে পারবো আমরা। ইউনিভার্সিটির আগের ক্রাইটেরিয়াটা মনে রাখো, ধরে রাখো এমনই হবে, হালকা এদিক ওদিক হইতে পারে, খুব সামান্য, নাও হইতে পারে। আগে থেকে এগুলো প্রেডিকশন করা যাচ্ছে না। ওকে, পোল অফ করে দিচ্ছি। আর কিছু? তাহলে সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।